কার্গো না আসায় আবার কমেছে এলএনজি সরবরাহ, বাড়ছে ঘাটতি, সংকটে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন। হামের প্রকোপে বাড়ছে উদ্বেগ, ব্যবস্থাপনায় ঘাটতি, 5 মাসেও কাটেনি সংকট। টিকা, পুষ্টি ও নজরদারির ত্রিমুখী চ্যালেঞ্জে বাংলাদেশ। এবং নারীর নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে নামল গোলাপি বাস, চালক কন্ডাক্টর ও নারী, গণপরিবহনের নতুন অধ্যায়। আমন্ত্রণ চ্যানেল এস দেশের কথায়, সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে আবারও কমেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজির সরবরাহ। নতুন কার্গো না আসায় 2 ভাসমান টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে এসেছে প্রায় 66 কোটি 60 লাখ ঘনফুটে। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানায়। পেট্রো বাংলার হিসাবে বিদ্যুৎ কেন্দ্রগুলো চাহিদার বিপরীতে পেয়েছে মাত্র 37% গ্যাস। গ্যাস সংকটে 23টি বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে 13টি কেন্দ্র থেকে সারা দিনে কোনো বিদ্যুৎ উৎপাদন হয়নি। এদিকে আগস্টে সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনা 4টি এলএনজি কার্গোর একটিও এখনও দেশে পৌঁছায়নি। জরুরি ভিত্তিতে আরও 5টি কার্গো কেনার উদ্যোগ নেওয়া হলেও 3টির জন্য কোনো দর পাওয়া যায়নি। ফলে এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। নতুন কার্গো দ্রুত না এলে গ্যাস সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। গ্যাস বিদ্যুৎ তো কোনোটাই থাকে না, পোলাপান নিয়ে খাইতেও পারতেছি না, রাত্রে ঘুমাইতেও পারতেছি না। কেমনে চলবো? দেশের যে পরিস্থিতি এখন, চলার মতো কোনো ব্যবস্থা আছে? দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকবে না এবং রাত্রে ঘুমাইতে গেলে আমরা বিদ্যুৎ পাই না ঠিক মতো। এবং গ্যাসের কথা না বললেই নয়, গ্যাসে হচ্ছে আমাদের খুবই সমস্যা, সকালবেলা রান্না করতে পারে না, সেই কারণে আমাদের সকালবেলা না খাই বের হইতে হয়। গ্যাসের কারণে বাসায় পাক করতে পারতেছি না, এই জন্য প্রতিদিন বাজার থেকে এই সকালবেলা নাস্তা নিতে হয়, দুপুরে জাহাঙ্গীরনগর থেকে আমাদের খাবার নিয়ে বাসায় খাওয়ার জন্য নিতে হয়। অনেকদিন ধরে সাভারে গ্যাস এবং বিদ্যুতের খুবই সমস্যা। মানুষ এত অতিষ্ঠ হয়ে গেছে, গ্যাসের বোতলে কিনতে হয় এবং সাভারে মানুষ গ্যাসের বোতল কিনতে কিনতে যেখানে 1200 টাকা ছিল সেই গ্যাসের বোতল এখন 1800-2000 টাকা। দর্শক, সাভার থেকে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে সেখানকার সবশেষ জানাচ্ছেন সহকর্মী রাজীব মাহমুদ। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমি এখন রয়েছি সাভার পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে। আমরা সকাল থেকেই সাভারের বিভিন্ন কলকারখানায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা ঘুরেছি। আমরা দেখতে পেয়েছি গ্যাস এবং বিদ্যুৎ সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা পাশাপাশি একই সংকটে আমরা দেখতে পেয়েছি সিএনজি স্টেশনগুলোর বেশিরভাগই বন্ধ রয়েছে গ্যাসের চাপ না থাকার কারণে, এবং যেই সিএনজিতে গ্যাস রয়েছে সেখানেও দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। একই সংকটে কিন্তু বাসাবাড়িতেও গ্রাহকরা প্রচণ্ড ভোগান্তির মধ্যে রয়েছে। তাদেরও কিন্তু গ্যাসের চাপ না থাকার কারণে তারা কিন্তু রান্নাবান্না করতে পারছে না। আমরা বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সাভার পৌর এলাকায় 25 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। সেই চাহিদা মোতাবেক তারা কিন্তু জাতীয় গ্রিড থেকে পাচ্ছেন মাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ, যার কারণে কিন্তু অর্ধেকের বেশি সময় লোডশেডিংয়ে তাদের বাধ্য হয়ে করতে হচ্ছে। এই ছিল আমার কাছে সাভার থেকে গ্যাস এবং বিদ্যুৎ সংকটের সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ রাজীব আপনাকে। দেশে থামছে না হামের সংক্রমণ। 5 মাসে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 915 জনের। আক্রান্ত ও উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন 1,42,000-এর বেশি মানুষ। আক্রান্তদের বড় অংশই 5 বছরের কম বয়সী শিশু। টিকাদান কর্মসূচি জোরদার করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। টিকার ঘাটতি, নিয়মিত টিকাদান থেকে বাদ পড়া শিশু এবং অপুষ্টিকে বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সীমা প্রধানের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। একদিকেই সরকারি হিসেব বলছে হামের টিকাদান আওতা বেশ ভালো, কিন্তু হাসপাতালের চিত্র বলছে হাম নিয়ে এখনও হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে একের পর এক শিশু। গেল 15ই মার্চ থেকে দেশে নতুন করে শুরু হয়েছে হামের প্রাদুর্ভাব। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে হামের উপসর্গ দেখা দিয়েছে 1,42,797 জনের। এর মধ্যে হাম নিশ্চিত হয়েছে 17,880 জনের শরীরে। হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 908 জনের। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 99 জনের আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 809 জনের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী প্রাদুর্ভাবের শুরুতে আক্রান্তের প্রায় ৭৯%ই ছিল ৫ বছরের কম বয়সী শিশু। ঠিক এই সময়ের মধ্যে হামের টিকা পায়নি প্রত্যন্ত এলাকার শিশুরা, এমনটাই বলছেন মায়েরা। বাসা তো মাদারীপুর জেলা কালকিনি থানা, ওইখানে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর রোববার টিকা দেয়, তো টাইম ছিল না, তারা টিকা দেয়নি। 4 মাস পর্যন্ত যে বাচ্চাগো টিকা পায় ওইগুলো দিয়েছি, তারপর তো 9 মাসে পাইতো, 9 মাসে যেই পড়ছে এই হাম হয়েছে। আমরা হামের সংক্রমণ ঠেকাতে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের জন্য জরুরি MR টিকা কর্মসূচি শুরু করেছে সরকার। প্রথম ধাপে 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও পৌরসভায় শুরু হয় এ কার্যক্রম। পরে তা সম্প্রসারণ করা হয় সারা দেশে। তবে সরকারি হিসেবে বিশেষ এই কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় 93% অর্জিত হলেও এখনও টিকার আওতার বাহিরে রয়েছে শিশুরা, যার ফলে হামের সংক্রমণ কমছে না এবং প্রচারেরও ঘাটতি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখনও প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে তারা টিকা পায় নাই। কেন পায় নাই? নিশ্চয়ই তারা এই স্বাস্থ্য সংকটের মেসেজটা পায় নাই যে জন্ম নিলে পরে শাল দুধ খাওয়াতে হবে, মায়ের বুকের দুধ খাওয়াতে হবে 6 মাস, সময় মতো টিকা দিতে হবে। এই মেসেজগুলি কিন্তু তারা পায় নাই। তো আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু অনেক আগে দেখতাম যে রিকশার পিছনে লেখা থাকতো আপনার শিশুকে টিকা দিন সুরক্ষার জন্য। আপনি দেখবেন এই স্টিকারগুলি নাই। 2024 ও 2025 সালে MR টিকার সরবরাহের ঘাটতি এবং টিকা থেকে বাদ পড়া শিশুদের কারণে তৈরি হয়েছে এক বিশাল ইমিউনিটি গ্যাপ। অপরদিকে শিশুদের অপুষ্টি ও মায়েদের পর্যাপ্ত বয়স পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 15 দিন আগে 15 বছরের একটা মা তার 21 দিনের শিশুকে নিয়ে আসছে। এই শিশুটা হামে আক্রান্ত, মানে একটা নবজাতক হামে আক্রান্ত। এটা খুবই একটা সিরিয়াস ব্যাপার। মাটা নিজেও একটা শিশু। 15 বছরের যেই মা, তাকে আপনি কি বলবেন? শিশু। তাহলে এই 15 বছরের মা যখন নিয়ে আসলো, আমরা খুব আতঙ্কিত ছিলাম যে এই নবজাতক হয়তো খুব খারাপ হয়ে যাবে। WHO এর মতে হাম নিয়ন্ত্রণে প্রতিটি এলাকায় 2 ডোজ টিকার অন্তত 95% কাভারেজ প্রয়োজন। পাশাপাশি অপুষ্টিও বাড়াচ্ছে জটিলতার ঝুঁকি। আইয়া হাসপাতালে ভর্তি আছি, এখন একটু কমছে। হামের টিকা দেয়নি, এখন মনে পাবে। আমার বয়স 17 আর বুকের দুধ 24 ঘন্টা পরে দিছি, মানে দুধ ছিল না, পরে 24 ঘন্টা পরে নামছে, তখন খাওয়াইছি। এ সময় বিশেষজ্ঞরা বলছেন শুধু টিকাদানের হার বাড়ালেই হবে না, কোন এলাকায় কোন শিশু টিকা পায়নি সেই তালিকা তৈরি করতে হবে এবং তাদেরকে দ্রুত টিকার আওতায় আনতে হবে। একই সঙ্গে অপুষ্টি দূর করা, মায়েদের সচেতন করা এবং মানুষের চলাচলের কারণে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর উপরও জোর দিতে হবে। সীমা প্রধান, চ্যানেল এস, ঢাকা। দর্শক, ফেনীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে হাম ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী কাউসার হামিদ শিকদার। প্রিয়ঙ্কা, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি ফেনী জেলার যে 250 শয্যা বিশিষ্ট যে ফেনী সদর হাসপাতাল, সেই সদর হাসপাতালে। এই হাসপাতাল আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। এই হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 3000 রোগী ভর্তি হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন বেশ কিছু। গত 24 ঘন্টা প্রায় 17 জন রোগী ভর্তি হয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে। তার মধ্যে তারা চিকিৎসা নিয়ে চলে যাওয়ার পর গত 24 ঘন্টার মধ্যে 5 জন রোগী এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হামে আক্রান্ত হয়ে চলতি বছরে প্রায় 200-রও বেশি রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। তার মধ্যে বর্তমানে 27টি সিটের পরিবর্তে 60 জন হাম রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে তারা সিট না পেয়ে এখানে মেঝেতে তারা চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে ফেনী জেলাতে যে ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে হামের রোগী দিন দিন বাড়ছে। এ ছিল আমার কাছে সর্বশেষ ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে। প্রিয়ঙ্কা।
ধন্যবাদ কাউসার আপনাকে। অন্তর্বর্তী সরকারের আমলে জাতীয় রাজস্ব বোর্ডের যেসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি কর্মকর্তাদের দক্ষতা ও কাজের পরিবেশ নিশ্চিত করা জরুরি। সবাইকে সঙ্গে নিয়ে সরকার দেশ পরিচালনা ও অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যেতে চায় বলেও জানান তিনি। একই সঙ্গে সরকারি ব্যয়ের ক্ষেত্রে আরও সাশ্রয়ী ও কার্যকর হওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে জনগণের অর্থের সর্বোচ্চ সৎ ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ডিপার্টমেন্টে একটি ঘটনা ঘটেছিল। ঘটনাটিকে আমরা দুঃখজনক ঘটনা বলে অভিহিত করতে চাই। আমরা চাই, আমি আগেই বলেছি, সরকার চায় সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। প্রত্যেকটি মানুষের কন্ট্রিবিউশনকে সম্মানের সাথে দেখতে চায় সরকার। সমস্যা আছে, সমস্যা থাকবেই। আমরা আলোচনা করে ধীরে ধীরে সমস্যার সমাধান বের করার চেষ্টা করব। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে চালু হয়েছে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর দুজনেই নারী। আজ তেজগাঁওয়ের ঢাকা ট্রাক ডিপোতে এ সেবার উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলবে 10টি বাস, পাশাপাশি গাজীপুর বিমানবন্দর রুটেও থাকবে বিশেষ বাস। রাজধানীর বাইরে বগুড়া ও চট্টগ্রামে চালু হচ্ছে আরও 4টি বাস। 19 আগস্ট থেকে নির্ধারিত রুটে পূর্ণাঙ্গভাবে সেবা চালু হবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি গণপরিবহনে নারী কর্মসংস্থান বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছে বিআরটিসি। একটা নারী হিসাবে আমি যে আরও 10টা নারীকে একটা গন্তব্যে পৌঁছে দিতে পারবো, সুন্দরভাবে তাদেরকে যাত্রা হবে এবং তাদের কোনো ঝামেলা হবে না। নারীরাই তো বুঝবে নারীদের নিরাপত্তার কথা। তো আমরা কমন বাসে যেগুলো হ্যারাসমেন্টের শিকার হই সেটা আমরা নারী বাসে শিকার হব না। আমরা আশা রাখি যে আমাদের প্রতিদিনের যে জার্নি এটার ভোগান্তি অনেকটা কমবে এবং এই উদ্যোগটার সামনে যানবাহনের এই রুটে বাসের সংখ্যা বাড়বে। আমরা সেই নারীদের জন্য রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় একটা নিরাপদ স্বস্তির যাতায়াত নিশ্চিত করতে চাই, সহাবস্থান নিশ্চিত করতে চাই। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ বিকেল 4টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর চূড়ান্ত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা। বর্তমানে রাষ্ট্রপতি পদে 2 প্রার্থী, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। মনোনয়নপত্র বৈধ হওয়া দুজনের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে 20 আগস্ট জাতীয় সংসদ ভবনে ভোট হবে। সংসদ সদস্যরা ব্যালটে ভোট দেবেন। ভোট শেষে গণনা ও ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী খাতে 60,000 কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 54% বেশি। নতুন নীতিমালায় মাছের পোনা, হাঁস মুরগির বাচ্চা উৎপাদনের পাশাপাশি উট পালনও কৃষি ঋণের আওতায় আনা হয়েছে। মোট লক্ষ্যমাত্রার 20,495 কোটি টাকা রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংক এবং 39,505 কোটি টাকা বেসরকারি ও বিদেশি ব্যাংক বিতরণ করবে। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে 5 লাখ টাকা পর্যন্ত ঋণে নারী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কৃষি ঋণ গ্রাহকদের বীমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা সহ দেশের 14 জেলায় আজ দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। মাছ ধরার ট্রলার ও নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ঘন ঘন বন্যা, পাহাড় ধস ও তাপ প্রবাহে ঝুঁকিতে পড়ছে দেশের পর্যটন খাত।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পর্যটক কমার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও সেবা খাতের মানুষ। দর্শক, চট্টগ্রাম থেকে বৃষ্টি ও জলবদ্ধতার বিষয়ে সেখানকার সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী তাপস দে আকাশ। চট্টগ্রামে হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। আজ চট্টগ্রামে 201 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে পতঙ্গা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। ওই এলাকায় যে মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করার জন্য এবং উপকূলের কাছে থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া যেই মানুষগুলি আজ নৌকাপথ এবং নৌপথ ব্যবহার করবে তাদেরকে সতর্কতার সাথে চলাফেরা করার জন্য অনুরোধ জানিয়েছে। এদিকে যদি চট্টগ্রামে আজ টানা বৃষ্টি পড়তে থাকে তাহলে নগরীর কাতালগঞ্জ এবং এই মুরাদপুর এলাকায় সহ বিভিন্ন কয়েকটি জায়গায় কিছু সময়ের জন্য জলবদ্ধতা সৃষ্টি হতে পারে। তবে এই আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘর থেকে বের হওয়ার জন্য ছাতা এবং রেইনকোট নিয়ে যেন বের হয়। তবে বিকালের পর থেকে এই বৃষ্টি একটু কমে যাবার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ। প্রিয়াঙ্কা। ধন্যবাদ তাপস আপনাকে। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান এবং পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অপ্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিপি ও ইন্টারপোল এনসিবির অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর জানান, আজিজ আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন বলে তারা জানতে পেরেছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হয়েছে। চ্যানেলে দেশের কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কার্গো না আসায় আবার কমেছে এলএনজি সরবরাহ, বাড়ছে ঘাটতি, সংকটে শিল্প ও বিদ্যুৎ উৎপাদন। হামের প্রকোপে বাড়ছে উদ্বেগ, ব্যবস্থাপনায় ঘাটতি, 5 মাসেও কাটেনি সংকট। টিকা, পুষ্টি ও নজরদারির ত্রিমুখী চ্যালেঞ্জে বাংলাদেশ। নারীর নিরাপদ যাতায়াতে ঢাকার সড়কে নামলো গোলাপি বাস, চালক কন্ডাক্টর ও নারী, গণপরিবহনের নতুন অধ্যায়। কৃষি ও পল্লী খাতে 60,000 কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের। নারী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার, থাকছে বীমা সুবিধাও। এবং আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৃষ্টি, ঘন ঘন দুর্যোগে বিপাকে উপকূলের জনপদ, ক্ষতিগ্রস্ত পর্যটন ও স্থানীয় ব্যবসা। এই ছিল চ্যানেলস দেশের কথায়। দর্শক, চ্যানেলসের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।